কন্টেন্ট ইজ দ্য কিং, এটা আমার কাছে সম্পূর্ণ ভুল কথা। আমি ইন্টারভিউ নিতে বসলেই সবাই বলে আর বেশি কিছু বলা যাবে। সামহাও মনে হচ্ছে ইন্দ্রনীল একটু ঋতুপর্ণার প্রতি দুর্বল। আবার কয়েকটা কাজ হয় যেটা পছন্দের হয় না। এই জন্য আমার ছবি হয়তো অনেকে স্লো বলতে পারে বা অনেকে, কিন্তু এই ডেভেলপমেন্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। হিন্দি ছবিরও কিন্তু সময় কমে আসছে। একজন দর্শক তিনি সিনেমা ভালোবেসে যাচ্ছেন, তিনি কেন ছবির মাঝখানে চিবিয়ে চিবিয়ে পপকর্ন খাবেন? আমাদের বলতে হয় ছবি শুক্র শনিবার হাউসফুল না করলে তোমাদের ছবি তুলে দেবো। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ আমি তো সবসময় বলি ওয়েলকাম মাউন্টেন, কিন্তু এই ইন্টারভিউতে এসে প্রথমবার উচ্চারণ করতে হচ্ছে গুড বাই মাউন্টেন। আর আমি যখন পাহাড় থেকে ফিরিও সেটা গুড বাই মাউন্টেন বলি না। আমার সঙ্গে আছে দুই ইন্দ্র, ইন্দ্রনীল, ইন্দ্রাশিস। কাকে ছেড়ে কাকে দেখবো? ওয়েলকাম। থ্যাংক ইউ। প্রথমে কি পরিচালককে প্রশ্নটা না করে যদি আমি ইন্দ্রনীলকে করি, মানে যেহেতু ওর স্টার ভ্যালু একটু বেশি। না, আমার মনে হয় সিনেমা নিয়ে সবচেয়ে বেশি ভালো কথা বলতে পারে পরিচালক। আগে ফার্স্ট কোশ্চেন। তাহলে তো তুমি কোনোদিনই স্টারের জায়গায় নেই। তুমি যদি আগে পরিচালকের জায়গা ছেড়ে দাও তাহলে পরিচালক স্টার হয়ে যাবে। কিন্তু ইন্দ্র যে, সে তো সবসময় উপরে থাকে। ও তো ইন্দ্র, একাই ইন্দ্র। ও তো ইন্দ্র, ইন্দ্রাশিস তো ইন্দ্র। হ্যাঁ, সেটাই বলছি যে ইন্দ্রনীল আর ইন্দ্রাশিসের মধ্যে কে ইন্দ্র, মানে কে প্রথমে থাকবে, সেই জন্য আমার মনে হলো প্রথমে গিয়ে গল্পটা যার তাকে আগে প্রশ্ন করো। খুব ভালো। ইন্দ্রনীল, তাহলে মানে ইন্দ্রনীলের বদলে আমি ইন্দ্রাশিস তাকে করছি যে তোমার তো ছবির মধ্যে, মানে তোমার ছবির একটা আলাদা কায়দা আছে, হ্যাঁ, যে গল্পটা তুমি খুব আস্তে আস্তে বলো, একদম শেষে মানে বলার মধ্যেও একটা সাসপেন্স থাকে, কিন্তু সেটা হচ্ছে যে খুব ধীরে 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 কফির কাপে চুমুক দেওয়ার মতো আস্তে আস্তে গিয়ে হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ, আরে দারুণ একটা কিছু হলো তো। তারপরেই কিন্তু মানে তোমাকে তোমার ওই সাইন অফটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। তো এই গুড বাই মাউন্টেনে তুমি গল্পটা কিভাবে ভেবেছো? এটা ওই চায় গরম করেছি, চিনি দিয়েছি, চা পাতা ফেলেছি, তারপরে যখন এসেছে একটু অল্প অল্প গরম নিয়ে তাড়াতাড়ি খাওয়া গেছে। মানে তুমি না তারপরে ওকে নেমন্তন্ন করেছো? হ্যাঁ, তারপরে নেমন্তন্ন করেছি। না, ওরাই নেমন্তন্ন করলেই না, ওরা দুজনেই এইটা বানিয়েছে, খুব স্লোলি শুরু করেছে, তারপরে খুব তাড়াতাড়ি অনেক কিছু ঘটেছে, মানে তাড়াতাড়ি চাটা কফিটা খেয়েছে, কারণ অনির্বাণের আবির্ভাব হয়ে গেছে অলরেডি। তো ব্যাস ওইটুকুই, আর বেশি কিছু এখান থেকে বলা যাবে না। এই তো মুশকিল, আমি ইন্টারভিউ নিতে বসলেই সবাই বলে আর বেশি কিছু বলা যাবে না। হ্যাঁ, মানে সিনেমা তো লোকে দেখবে, এখন গিয়ে গল্পের সাসপেন্সটা কি করে রিভিল করব। একদম। তবে আমার সামহাও মনে হচ্ছে ইন্দ্রনীল একটু ঋতুপর্ণার প্রতি দুর্বল। মানে ঋতুদি ডাকলেই ইন্দ্রনীল অন্য সব কাজ ছেড়ে ঠিক চলে আসে। এর আগেও দেখলাম যে, এর আগেও একটি ছবি পুরাতন, তাতেও দেখলাম ইন্দ্রনীল এসেছে, এখানেও দেখছি ইন্দ্রনীল একদম এক কথায় হ্যাঁ বলে দিয়েছে। কি ব্যাপার? না মানে তুমি না বলেছো? না, মানে না বলিনি। দুটো ছবি তো ঋতু আমাকে অফার করেনি, দুটো ছবি ডিরেক্টর অফার করেছে। এটাও ইন্ডাস্ট্রি অফার করেছে। হ্যাঁ, ঋতু আছে, সেটা ভালো যে ঋতুর সঙ্গে অনেক কাজ করা হয়ে গেছে, সো আমি একটা কমফর্ট লেভেল এনজয় করি। কিন্তু ছবি তো দুটোই ডিরেক্টরের ডাকে আমি দিয়েছি। ভালোই লাগে। সেটা হতে পারে যে ঋতু হয়তো আমার নাম সাজেস্ট করেছে, সেটা হতে পারে, কিন্তু ডাকটা ডিরেক্টরের তরফ থেকে এসেছে। হ্যাঁ, মানে এরকম হ্যান্ডসাম নায়ক যদি না থাকে তাহলে না, এই ব্যাপারটা এটা যেটা বলছে, যেটা আসল সত্যি ঘটনা, সেটা হচ্ছে আমি সাজেস্ট করেছি, ঋতু হ্যাঁ সেকেন্ড করেছে, এবং সেটা আমরা তখন থার্ডে এসে গেছে। হ্যাঁ, ইন্দ্রনীল, তোমার তো মানে বম্বে এবং বাংলার একটা সুন্দর ব্যালেন্স করে চলেছে। দাঁড়িপাল্লায় প্রায় সমান সমান, মানে দুদিকেই তোমার খ্যাতি, প্রতিপত্তি এবং বিস্তৃতি বাড়ছে। হ্যাঁ, তো এই টলিউডের কাজগুলো তোমার কেমন লাগে? মানে সত্যি সত্যি কি ভালো কাজ করতে পারে? মানে ইন্ডাস্ট্রিজটা যেরকম ভালো জিনিস অফার করতে পারছে, সব জায়গায় কি তুমি সেই ভালোটা পাচ্ছ? না, আমার মনে হয় এখন, মানে আমি তো মাঝখানে কাজ করছিলাম না বাংলায়, এরপরে যখন আবার কাজ করা শুরু করি, তো আমার মনে হয় এই সেকেন্ড ইনিংস বলবো না, কিন্তু এই এখন যে আবার আমি বাংলা সিনেমায় কাজ করছি, এই সময়টা আমার ধারণা যে আমি একটু পছন্দের মতো কাজ বেশি করতে পারছি। আবার কয়েকটা কাজ হয় যেটা পছন্দের হয় না, কিন্তু পছন্দের মতো কাজ বেশি করতে পারছি, এটা আমার মনে হয়। একটু চুজ করতে পারছি, একটু না বলতে পারছি। তো সেই জায়গাটার থেকে, যেমন ইন্দ্রাশিস ছবিটা বা এর আগে সুমনের ছবিটা, বা এই ধরনের কাজ করতে ভালো লাগছে আমার, যে এরকম চরিত্র বা গল্প আমাকে অফার করা হচ্ছে। সো আই এম ইন এ হ্যাপি স্পেস। আর
ইন্দ্রাশিসদার কাহিনী নিয়ে তোমার কি বক্তব্য? কারণ আমি ইন্দ্রাশিসদার সব থেকে বেশি যে জোরটা আমার মনে হয় সেটা হচ্ছে কাহিনী। আমার মনে হয় প্রত্যেকটি ফিল্ম মেকারেরই সবচেয়ে বেশি জোর কাহিনীরই হওয়া উচিত। কাহিনীর থেকে বড় তো কেউ হয় না, না নিজে ডিরেক্টরও হয় না, আর অ্যাক্টার্সরা তো ডেফিনেটলি হয় না, বা কোনো গিমিক্সও ওর থেকে বড় হয় না। সো কাহিনী যদি কাহিনী ভালো হলে ছবি ভালো হবে। ওই কাহিনী ভালো কিন্তু এত বাজে হয়েছে যে ছবিটা খারাপ হয়েছে, খুব রেয়ার কেস, এরকম হয় না ইউজুয়ালি। না, তাও এক্সিকিউশনের কি তফাৎ না, যায় না? ডেফিনেটলি হয়, তুমি তো ডেফিনেটলি হয়, কিন্তু একটা ভালো গল্পকে এত খারাপ, মানে ভীষণ খারাপ ডিরেক্টর আর অ্যাক্টরস হতে হবে যে একটা ভালো গল্পকে নষ্ট করে ফেলবে। ইউজুয়ালি ভালো গল্প হলে একটা ঠিকঠাক কাজ হলে কিন্তু ভালো হয়ে দাঁড়িয়ে যায়। সো ইন্দ্রাশিসের গল্পটা সুন্দর, ইন্দ্রাশিসের চরিত্রগুলো সুন্দর লেখা আছে। এই ছবির একটা খুব ইম্পর্টেন্ট পিলার হলো মিউজিক। মিউজিকটা ভালো, রণজয়ের মিউজিক। সো সেই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে ফর অ্যাক্টার্স দিজ অল থিংস হেল্প। সো আমার মনে হয় এই গল্পের সবচেয়ে বড় ইউএসপি হলো দ্য ওয়ে দ্য স্টোরি ইজ টোল্ড। কিন্তু এই ছবিটা যেহেতু এটা একটা ছোটো গল্প, এরকম গল্পে অনেক কিছু ঘটছে না, কিন্তু তো ওই ছোট গল্পে ওইটুকু সময়ের মধ্যে ওইটার সাজিয়ে তোলাটা কিন্তু ডিরেক্টরের কাজ। সেইটা কিন্তু একটা ডিফিকাল্ট কাজ। ছোটো গল্প ভীষণ ডিফিকাল্ট হয় করা, যেখানে অনেক কিছু ঘটছে না, অনেক বেশি চরিত্র নেই। তো সেইটা আমার ধারণা যে ইন্দ্রাশিস ভালো করে করতে পেরেছে। তোমার যেসব চরিত্রগুলো তুমি করেছো এই পর্যন্ত, তার মধ্যেও তোমার একটা সিগনেচার ছাপ আছে। মানে আমার যতটা মনে হয় যে যে চরিত্রগুলো তোমাকে অফার করা হয় বা তুমি যেটা থেকে অ্যাকসেপ্ট করো, সেখানে তোমার চরিত্রের মধ্যেই এমন একটা মাত্রা যোগ হয়ে যায়, তখন মনে হয় ইন্দ্রনীল আরো বেশি করে কেন কাজ করে না, আরো বেশি চরিত্রে তোমাকে হয়তো আরো প্রয়োজন ছিল। তো সেই রকম কি তোমার কোনো কষ্ট আছে যে সঠিক জায়গায় সঠিক সুযোগটা তুমি পাওনি? না, আমার এরকম কোনো কষ্ট নেই, কারণ আগে যখন একটু ইয়াঙ্গার ছিলাম তখন নিশ্চয়ই মনে হতো যে হচ্ছে না, মানে ফ্রাস্ট্রেশন হয় না, যখন মনে হয় যে আমার আই ডিজার্ভ মোর বাট আই এম নট গেটিং মোর। সেটা আমার মনে হয় প্রত্যেকটি মানুষেরই হয়। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে এটা মনে হয় যে না, যখন আর আমি দেখেছি যে যখন যা পাওয়ার না সেটা হয়ে যায়, ঘুরিয়ে ফিরে লেট হলেও হয়ে যায়। যেমন মানে আমি আজ যেরকম কাজ পাচ্ছি আমার ভালো লাগছে যে এই কাজটা আমি পাচ্ছি, আগে পেতাম না, তখন আমার মনে হতো কেন পাচ্ছি না। হয়তো তখন আমি রেডি ছিলাম না, হয়তো এখন রেডি আছি বলেই পাচ্ছি, হয়তো সময়টা ঠিক আছে আমার জন্য, এর জন্য পাচ্ছি। সো আই এম হ্যাপি উইথ দ্য কাইন্ড অফ ওয়ার্ক আই এম গেটিং টুডে। আচ্ছা আচ্ছা, ইন্দ্রাশিস, এই যে খুব জরুরি, যেমন বললো কাহিনী থেকে বড় কেউ নয়, কিন্তু পরিচালকের কাছে খুব ইম্পর্টেন্ট যে নায়িকা এবং নায়ক নির্বাচন, কারণ তারা হচ্ছে ফেস, মানে তাদের জন্য হয়তো আসবে দর্শক। হ্যাঁ, যে কারণে ডিরেক্টর স্টার হয়েও কিছুটা পেছনে থেকে, যে সেই আলোকটা যাতে সিনেমার উপরে না পড়ে, ভালো ডিরেক্টররা সেই চেষ্টা করে। ইভেনচুয়ালি আমরা বলতে থাকি যে হ্যাঁ, এটা ইন্দ্রাশিস আচার্যের ছবি, এটা সৃজিত মুখার্জি, এবং আগেও যেটা বলে এসেছি এতকাল যে ঋত্বিক ঘটকের ছবি, মৃণাল সেনের ছবি, তখন কিন্তু নায়ক নায়িকা এগুলো অত ইম্পর্টেন্ট হয় না। তুমি সেই কোন স্টেজটাতে আছো যেখানে মানে তোমার ছবি কি এখনো ইন্দ্রাশিস আচার্যের ছবি বলে স্ট্যাম্প হতে পারে, বা মানে সেটা তো তোমরা বলতে পারো, মানে আমার থেকে বেশি, কিন্তু হ্যাঁ সেটা আছে আর কি। মানে আমি তো 5টা ছবির মধ্যে আমার 2টো ছবিতে স্টার ছবি, বাকিগুলো তো আমার ফেভারিতে কোনো স্টার নেই। এবং আমি এটা মনে করি না যখন সিনেমা করার সময় যে আমাকে স্টার নিতেই হবে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। অ্যান্ড আমার স্টারের খুব একটা, আমি যখন গল্প লিখি আমি মনে করি না যে একেই নিতে হবে বা একেই করতে হবে। আমার মনে হয় বিষয়টা আমি ইস্ট ইউরোপিয়ান ছবি দেখে সিনেমা শিখেছি বা সিনেমা করেছি, যেখানে ওইটা আমাকে ভীষণভাবে টানে, মানে নাথিং ম্যাটার্স টু মি। আমি যে লোকটাকে, আমার গল্পটাও খুব একটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগে না। আবার বলছি, আমার কাছে ইম্পর্টেন্ট লাগে যে মুহূর্তটা আমি তৈরি করছি, ওই মুহূর্তটা কতটা জেনুইনলি আমি তৈরি করতে পারছি। একটা ছোট্ট উদাহরণ দিই বলি, একটা মানুষ একটা ছবি দেখেছি আমি, ফ্রান্সের ছবি, একটা মানুষ খিদে এসে, মানে ছবিটাই হচ্ছে একটা মানুষ প্রচণ্ড খিদে পেয়েছে, সমস্ত দোকানপাট বন্ধ, তার কিচ্ছু করার নেই, কোথাও খাবার পাচ্ছে না, সেটা ঘরের মধ্যে সে এসে ঘুমিয়ে পড়ছে, এই ঘুমটা আসছে না খিদেতে, পুরো ছবিটা শুধু এইটুকু, সে স্টারও নয় কিছু না, সেটা বড় একটা অ্যাওয়ার্ডও পেয়েছিল সেখান থেকে। এই যে মুহূর্ত, এটা কোনো গল্প নয়, একটা লোকের 10 মিনিটের স্ট্রাগল, আমার কাছে এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই জন্য আমার ছবি হয়তো অনেকে স্লো বলতে পারে বা অনেকে, কিন্তু এই ডেভেলপমেন্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই যে এদের দুজন, এই ছবিটা দেখলে বোঝা যাবে যে
একটা না মানে হঠাৎ করে এলো দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তো হয় না। 22 বছরের সময় কাটতে সময় লাগে। তাদের যে প্রথম স্পর্শটা হয় সেটা হয়তো অনেক সময় লাগে। কেউ হয়তো চাইছে, কেউ হয়তো চাইছে না। এইটা আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং সেক্ষেত্রে আমার মনে হয় ওই জায়গাটা কিছুটা আছে এখন আমার সিগনেচারটা, যেটা আমি বাইরে থেকে শুনেছি, আমি জানি না। না একদমই। ইন্দ্রনীল, তুমি যখন বম্বের যে সেট আপ, সেটা তো অনেক কিছু থাকে তাতে, এবং অনেক দীর্ঘ সময় ধরে কাজ করাটা এখনো চলে, মানে সেই লাক্সারিটা এখনো বম্বে ইন্ডাস্ট্রি এনজয় করে চলেছে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি, তুমি যখন বলছো যে আমি ভালো রোল পাচ্ছি, তখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি সংকুচিত হচ্ছে। মানে আগে 35 দিনের শুটিং, 40 দিনের শুটিং, সেটা এখন মানে 12 দিন, 18 দিন, 20 দিন, এমনকি 6 দিনেও শুটিং হচ্ছে। তো এটা একজন আর্টিস্টের কাছে, মানে অ্যাক্টরের ওপরে তো তুমি আর্টিস্টের কাছে এটা কিরকম অবস্থা? নট আ ভেরি গুড অবস্থা, ডেফিনেটলি। মানে এটা এনজয়েবল তো কিছুই না। হিন্দি ছবিরও কিন্তু সময় কমে আসছে আগে। হ্যাঁ, হিন্দি ছবির সময় কমে আসছে। আগে যেরকম ল্যাভিশলি অনেক দিনে, এখন হিন্দি সিনেমা, হিন্দি ওয়েব সিরিজ, বড় বড় প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের মধ্যে এখন নাম্বার অফ সিনস পার ডে বেশি শুট করা হচ্ছে। সবাই বাজেট কন্ট্রোল করছে, সবাই স্ট্রাকচার ছোট করছে, সেটা ওখানে হচ্ছে। ওটা থেকে অনেক বেশি তোমার কলকাতায় হচ্ছে, বিকজ অফ ফিনান্সিয়াল কনস্ট্রেন্টস। সো সেটা ডেফিনেটলি এনজয়েবল না, কিন্তু দেখুন তো সিস্টেম ইজ লাইক দ্যাট, সো ইউ হ্যাভ টু বি পার্ট অফ দ্য সিস্টেম। তো তোমারও করতে হবে। তুমি একা ধরেই বলবে যে আমি করবো না, এত কম দিনে কাজ করবো না। তোমার উপর একার উপর তো ছবি নেই, অনেকে ইনভলভ আছে ওটার মধ্যে। তো সেই জায়গা থেকে করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। তুমি একজন সুন্দর নায়ক, মানে তোমার ফিচার্স সুন্দর, তোমার এত ফলোয়ার্স আছে, ফলোয়ার্স ইন দ্য সেন্স আমি বলছি সোশ্যাল মিডিয়ার কথা বলছি না, তোমার ফ্যানস আছে। এখন তো আবার সমস্ত টার্মস চেঞ্জ হয়ে গেছে এই যুগে, কিন্তু তুমি কি এখনো নিজের উপর ওই আত্মবিশ্বাসটা আছে যে, মানে বা হয়েছে যে ইন্দ্রনীল নায়ক একা একটা বাংলা ছবিকে এস্টাবলিশ করছে, বা অনেক অনেক সেটা ব্লকবাস্টার হচ্ছে, তো সেইটা কি তোমার কনফিডেন্স আছে এখন? না, আমার নেই সেই কনফিডেন্সটা। আর আমার মনে হয় না আমি কোনোদিন ওই কনফিডেন্সটা পেতেও চাই। কেন? আমার মনে হয় না ফিল্ম ইজ ড্রিভেন। আমার চোখে আই ডোন্ট থিঙ্ক অ্যান অ্যাক্টর শুড বি ড্রাইভিং এ ফিল্ম। আমার এটা মনে হয় না। আমার মনে হয় না যে আমি অ্যাজ এ দর্শক কোনো ছবি দেখতে যাই না বিকজ অফ দ্য হিরো। আমি ছবিটা দেখতে যাই যদি আমার ছবিটা ইন্টারেস্টিং লাগে। সো আমি জানি যে সব দর্শক আমার মতো না, কিন্তু আমার ধারণা যে এরকমই হওয়া উচিত। মানে অ্যান অডিয়েন্স শুড গো টু ওয়াচ এ ফিল্ম বিকজ অফ দ্য ফিল্ম, নট বিকজ অফ পার্টিকুলার অ্যাক্টর, অর নট বিকজ যে এই হিরোইনটা আমার ভালো লাগে দেখে ছবিটা। আর ছবিটা যতই খারাপ হোক না কেন, হিরোইনটা ভালো লেগেছে বলে ছবিটা ভালোই লাগবে আমার, বা এই হিরো যাই করুক না কেন আমার ভালো লাগবে। সেটা ভীষণ ইললজিক্যাল একটা কিন্তু সেইভাবেই তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। এক একজন হিরোর ম্যানারিজম বারবার একই জিনিস লোকে, তো সেইটা তো হ্যাঁ, কিন্তু সেটা তো মানে দেখো, এখন কথা বলি যেমন মানে আমি তো একটা আলাদা মানুষ না, আমার চিন্তা ভাবনাটা তো আলাদা। আমি তো আমার চিন্তা ভাবনার হিসেবে চলবো। আমি কীভাবে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, কিভাবে সবাই দেখে, কিভাবে কমার্শিয়াল হিরোর হাব ভাব বা হেডে আসাটাকে নিয়ে ছবি হিট হয়ে যাচ্ছে, সেটাতে আমি অ্যাগ্রি করি না। সো আমি যেহেতু ওটা দেখা পছন্দ করি না, আমার এটাও ভালো লাগে না যে একটা অ্যাক্টরের ওপর, মানে আমার একটা খুব রিসেন্টলি আমার একটা বন্ধুদের সঙ্গে বসে বম্বেতে কথা হচ্ছিল, তখন আমি একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম, কথা হচ্ছিল যে ও এখন রিল বানায়। তো রিল বানায়, আমি রিল পছন্দ করি না। সো ও যে রিলের কন্টেন্টগুলো না ভীষণ অড, আমার পছন্দ হয়নি ওগুলো। আর আমার মনে হয় ওর নিজেরও বুদ্ধির ছাপ কম আছে। বুদ্ধির ছাপ না, মানে টেরিবল, ঠিক আছে। আর আমার মনে হয় যে আমি ওকে যতটুকু চিনি, ও অ্যাজ এ পার্সন হি ইজ নট দ্যাট হোয়াট হি ইজ মেকিং অ্যাজ কন্টেন্ট অন রিল। তো আমি ওকে বলেছি তো ক্যা করতা হ্যায়, কিউ বানাতা হ্যায়, ঠিক আছে। তো আমাকে বলছে আরে আর রিল এগুলোই চলে আজকাল, পাবলিক এগুলোই খায়। তো আমি বলেছি যে কিন্তু সেটা তোমার কাজ হতে পারে না। তোমার কাজটা হলো তুমি কি করতে চাও, পাবলিক কি খায় সেটা কেন করছো। সো এরপরে আমি ওকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে হু ইজ ইয়োর কনজিউমার, তুমি কার জন্য, কাকে ভেবে তুমি জিনিস করো। তো ও বলেছে যে আমি দর্শককে ভেবে জিনিস করি, যে দর্শক ইজ মাই কনজিউমার। তখন আমি ওকে বললাম যে তুই যে লেভেলের অ্যাক্টর, তোর কনজিউমার কিন্তু দর্শক না। আমি বলেছি তোর কনজিউমার ফিল্ম মেকার, তুই ফিল্ম মেকারকে ইমপ্রেস কর। আমি বলেছি তোকে দেখতে কেউ আসছে না,
তোর ভালো ছবি হলে, ভালো অভিনয় হলে সেটা দেখতে আসবে। তুই এখন ওই জায়গায় পৌঁছসনি যে তোকে দেখতে কেউ আসছে, তো তুই এর থেকে ভালো ফিল্ম মেকারকে ইমপ্রেস করে, তাই ফিল্ম মেকার তোকে কাস্ট করে, ছবিটা ভালো হলে পাবলিক দেখবে। যেই দিন তোর জায়গা ওখানে পৌঁছবে যে তোকে দেখতে আসছে, সেই দিন তুই ভাববি পাবলিককে নিয়ে। এটা আমার মনে হয়, মানে আই এম অলসো ইন দ্যাট স্টেজ অনলি ওয়্যার মাই film maker should like my work, then I like work. I don't think I am still in that position where public demands my film. I don't think so. What an honest confession, তাই না? হ্যাঁ, অফ কোর্স, এবং আমার মনে হয় সেটাই হওয়া উচিত। ভেনারে শুটিং হয়েছে সাউথে, এবং কেরালার ওই দৃশ্য দুর্দান্ত, মানে যারা বেড়াতে গেছে তারা জানে যে কি সুন্দর, এবং একই সঙ্গে দক্ষিণে শুটিং হচ্ছে। আর এই মুহূর্তে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি একটা বিশাল জায়গায় চলে গেছে, যেখানে ও বলছে যে হলিউড সংকুচিত হচ্ছে, টলিউড আরো হচ্ছে। ওই সময়টা শুটিং করতে করতে কি তোমাদের কোনো এই ধরনের মানে লোকের সঙ্গে আলাপ বা মানে যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন এরকম কিছু হয়েছে? হ্যাঁ, মানে কেরালা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই আমাদের সাথে কাজ করেছেন। যিনি ড্রোন অপারেটর ছিলেন, তিনি কেরালা ইন্ডাস্ট্রি থেকেই এসছেন। যে আমাদের আছে রিয়াজ ওয়েনার আছে, যে প্রোডাকশন কন্ট্রোলার, সে ওই ইন্ডাস্ট্রির একজন মানুষ। অনেকেই কাজ করেছেন, আরও ওখানকার টিম ছিল আমাদের সাথে কাজ করেছেন যারা। বাট তাদের আমাদের কাজ সাথে ভালো লেগেছে, এবং তারা আমার সাথে কাজ করার আবার রিকোয়েস্ট করেছেন যে ফলে হ্যাঁ, মানে এরকম কোনো ওদের মনে হয়নি যে আমরা খুব কম বাজেটে বা কম কিছু কাজ করছি। ওদের খুব ভালো লেগেছে এবং ওরা বলেছে আবার কবে কাজ করবেন, আমরা বসে আছি। বাহ। ইন্দ্রনীল, তুমি অ্যাক্টর হিসেবে কোন কোন ছবি মানে তুমি দেখে শেখো, বা কোন ছবি ইতিমধ্যে দেখেছো যেটা তোমাকে অনেক বেশি আলোড়ন জাগিয়েছে আর কি তোমার মধ্যে? না, আমি আস্তে আস্তে মালয়ালম, আমি এত মালয়ালম ছবি, আমি সাউথ ইন্ডিয়ান ছবি দেখতাম না, ঠিক আছে। এরপরে অনেকে আমাকে বলেছে মালয়ালি ফিল্মস খুব ভালো, সো আমি এখন আস্তে আস্তে মালয়ালি ছবি একটু দেখি, কিন্তু আমি বেশিরভাগ একটু বিদেশি ছবি দেখি আমি। সো প্রায় অনেক ধরনেরই ছবি দেখি, অনেক ল্যাঙ্গুয়েজের ছবি দেখি। মানে মেইন যেই প্ল্যাটফর্মসগুলো আছে, অ্যামাজন হোক বা নেটফ্লিক্স হোক, সেগুলো তো আছেই। মুভি দেখি, তো সব ধরনের দেখি। পাঞ্জাব, মানে যেমন মুভিতে একটা দুর্দান্ত পাঞ্জাবি ছবি দেখেছি আমি, জাগ্গি বলে, ঠিক আছে। সো এরপর সব দেখি, মানে এক্সপোজারটা ঠিকঠাক আছে, খারাপ না। ঋতুদি থাকলে, ঋতুদি তো মক্কি রানী একটা ছবিতে, তাই না? মানে এটাই কি ঠিক যে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখি? না, আমি আবার বলছি আমার ছবিতে আমি ওইভাবে কাউকে দেখি। আচ্ছা, মানে ওটা বলতেই কিন্তু খুব সেটা আমাদের বুড়ো কুচকি থাকে। কি মানে প্রশ্নটা বুঝিনি আমি, কি বলেছে? ঋতুপর্ণা সেনগুপ্ত যে ছবিতে থাকেন, ঋতুদি মানে অনেকটা স্ক্রিন টাইম জুড়ে থাকেন, বা উনি ওই ছবির সব থেকে বেশি স্টার ভ্যালু, এটা আমরা শুনে এসেছি বা দেখে এসেছি, এটা জানি আর কি। মানে শি ইজ লাইক শি হিরো ইন বেঙ্গল। তো সেইটা ইন্দ্রাশিসদার কাছে অ্যাডেড অ্যাডভান্টেজ কিনা সেইগুলো জানার চেষ্টা করছি আর কি। অ্যাডেড অ্যাডভান্টেজ এই কারণে, শি গেটস ইনভলভড ইনটু দ্য ফিল্ম ফুললি। এইটা আমার কাছে খুব একটা বড় পাওনা, এবং ওর যে নেটওয়ার্কিং, যে কানেকশন, সেটা উনি হেল্প করেন আমাকে সেই ছবির ক্ষেত্রে। এটা আমার কাছে পাওনা। আজ হ্যাঁ, মানে ওনাকে তো ছোটো চরিত্রে কাস্ট করা যায় না, অবভিয়াসলি একটা লিড রোল বা এতেই কাস্ট করতে হয়, সেক্ষেত্রে স্ক্রিন প্রেজেন্স যথেষ্ট থাকে। কিন্তু এইটা আমার কখনো মনে হয়নি যে ঋতুপর্ণা আছেন বলে আমাকে এক্সট্রা স্পেস ওনাকে আলাদা করে দিতে হবে, এটা আমার কোনো। কারণ গাজনের ধুলোবালিতেই মানে একদম লিড চরিত্র, কিন্তু ইকুয়াল শেয়ারিং আছে ওর সাথে অনেক চরিত্রের আর কি, এরকম আমার কোনো মনে হয়নি। আচ্ছা, আর গুড বাই মাউন্টেন কিছুই তো বেশি বলা যাবে না, ছবিও বলা যাবে না, মানে গল্পও বলা যাবে না, কিছুই বলা যাবে না। যেটা আমি জিজ্ঞাসা করবো, ক্লাইম্যাক্সে কি হলো? ক্লাইম্যাক্সে দ্য এন্ড লেখা হলো। আজকের দিনে দাঁড়িয়ে যেটা বাংলা ইন্ডাস্ট্রির একটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়া, এবং মানুষের এন্টারটেনমেন্টের অনেক রকম দিক খুলে গেছে, যে আমি সব কাজ গুছিয়ে সিনেমা দেখতে যাব, এবং হলে গিয়ে সেই সিনেমা হলের ফিলিংটা নেব, মানে সেটা আমার কাছে একটা এন্টারটেনমেন্ট। সেই ভ্যালু সিস্টেমটা আস্তে আস্তে ডিগ্রেডেড
এটা তুমি কিভাবে ফেস করেছো আর তুমি কিভাবে ফেস করেছো, বা এটার কোনো উত্তরণের জায়গা আছে কিনা? না, আমি কিভাবে ফেস করেছি সেটা তো মানে আমরা সবাই ফেস করছি, পুরো ইন্ডাস্ট্রি ফেস করছে ওটা। সেটা না মানে 2-3টে জিনিস আমি রিসেন্টলি নোটিস, বাংলা ইন্ডাস্ট্রি বলবো না, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে। বম্বেতেও সেম প্রবলেমই হচ্ছে, ইন্টারন্যাশনালি অলসো সেম প্রবলেম হচ্ছে। তো সেইটা হলো আমার মনে হয় সেটার মধ্যে একটা অনেক বড় কন্ট্রিবিউশন আছে তোমার কোভিডের কারণে ভিউইং হ্যাবিটস চেঞ্জ হয়ে গেছে। এর আগে কিন্তু লোকে সিনেমা হলে সিনেমা দেখছিল, কোভিড হওয়াতে ওই ওটিটিতে দেখার একটা অভ্যেস হয়ে গেছে, বেশ কয়েক বছর ধরে বাড়িতে বসেই ওটিটিতে দেখার অভ্যেস হয়ে গেছে, এখন বাইরে যেতে চায় না। তার মধ্যে আমরা দুটো জিনিস আমরা আরও প্রবলেমে অ্যাড করেছি, সেটা হলো একটা হলো কস্ট অফ টিকিটস ইজ টু হাই। মাল্টিপ্লেক্স এখন বেশি, সিঙ্গেল স্ক্রিনস তো কমে গেছে, মাল্টিপ্লেক্সে বেশি শুনে, মাল্টিপ্লেক্স অ্যাফোর্ডেবলই হয় না অনেক, মানে ওখানে ফ্যামিলিকে নিয়ে যাওয়া মানে একটা প্রপার 5 স্টারে ডিনার করতে যাওয়ার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেইটা ইজ নট ভেরি কন্ডিউসিভ। On top of that, this releasing immediately on OTT is also not going to work. এই যে আমির খান যে করলেন সিতারে জমিন পর, মানে আমার মতে ইটস এ ভেরি গুড থিং টু ডু। মানে ওটিটিতে আসবেই ছবি, কিন্তু দেয়ার হ্যাজ টু বি স্প্যান, যে যারা যদি সিনেমাটা যারা দেখতে চায় সিনেমা হলে গিয়ে তারা যেন দেখতে পারে, তারা যেন দেখতে যায়, নট ওয়েটিং ফর 6 months or 1 year ফর দ্য ফিল্ম টু রিলিজ অন ওটিটি। যদি এটাই জানে যে ওটিটিতে 1 মাস বা 2 মাস পরে চলে আসবে, তো কেন কেউই যাবে না। মানে আমাদের মতো লোকের যায়, কারণ আমরা সিনেমা লাভার্স, আমাদের কাজ এটা, তো আমরা বড় স্ক্রিনে বড় ছবি দেখতে চাই। বাট সামওয়ান হু জাস্ট ওয়ান্টস টু ওয়াচ এ ফিল্ম, ফোনে দেখলো না টিভিতে দেখলো, কিছু যায় আসে না, তো সে কেন যাবে এতটা খরচা করে? সো এই একটা রেগুলেশন তো থাকা উচিত আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে, যে একটা টু হ্যাভ এ রান ইন থিয়েটার্স there should be a delay in releasing on OTT. That I think is a very, very important step. মার্টিন স্করসেসি একটা কথা বলেছেন, উনি আর সিনেমা হলে যান না। কেন যান না? কারণ ওনার মনে হয়েছে যে ভ্যালু সিস্টেম অফ সিনেমা অডিয়েন্স সাবস্টেন্সিয়ালি ডিগ্রেড করেছে। এইটা কিন্তু সত্যজিৎ ইন্টারভিউ শোনো, সেখানেও পাওয়া যায়। সত্যজিৎ বলেছেন আমি ওই দর্শকের জন্য সস্তা ছবি করতে পারবো না, অর্থাৎ দর্শককে টানার জন্য তোমাকে কিছু সস্তা এলিমেন্ট ছবির মধ্যে ঢোকাতে হবে। এই যে একটা কথা আছে না, কন্টেন্ট ইজ দ্য কিং, এটা আমার কাছে সম্পূর্ণ ভুল কথা। এই লোকে বলে ভালো ছবি লোকে দেখবেই না, লোকে দেখবে না, লোকের কিছু সেন্টিমেন্টে রেজোনেট করতে হয়। সেই সেন্টিমেন্টগুলো সস্তাও হতে পারে, সিরিয়াসও হতে পারে, কিন্তু অনেক ছবিতে খুব সস্তা সেন্টিমেন্ট রেজোনেট করে বলে লোকের ভিড় হয়, সেগুলো খুবই সস্তা সেন্টিমেন্ট রেজোনেট করে। এবার যে পরিচালক সিরিয়াস কাজ করছেন তার ছবি দেখার লোক হয় না, এটা অনেক পরিচালক আছেন যারা খুব সিরিয়াস কাজ করতে চাইছেন। এবং একজন দর্শক যিনি সিনেমা ভালোবেসে যাচ্ছেন, তিনি কেন ছবির মাঝখানে চিবিয়ে পপকর্ন খাবেন? এইটাই কেন ফোন চেক করবেন? তার মানে দর্শকই তো চান না ছবিটা সেভাবে দেখতে, উনি তো এন্টারটেইনমেন্ট হিসেবে দেখছেন। আমার মনে হয় একটা খুব বিগার ইকোনমি এটাতে কাজ ক্রিয়াশীল, মানে শুধুমাত্র সিনেমার টিকিট নয়, হ্যাঁ, তার মানে সিনেমা নিয়ে কেউই শখ নয়, আমি বলছি মানে এটা খুব ওভারল্যাপ। আপনি খান, আপনি একটু পরে তো হাফ টাইম হবেন, একটা খিদে আগে খেয়ে ঢুকুন, হাফ টাইমে খান, আবার শেষ হলে খান। এইটা নিয়ে একটা কথা বলবো, যে এই যে কথা বলা হচ্ছে যে কনসেন্ট্রেশন স্প্যান কমে গেছে, রাইট? এখন আমরা মানে এখন বাড়িতে যখন কেউ সিনেমা দেখে, একটা সিনেমার মধ্যে 20 বার তো আমরা পজ করি, ঠিক আছে, তার মধ্যে আমরা ফোন দেখি, ইনস্টাগ্রাম চেক করি, কলিং বেল, অ্যামাজনে কিছু অর্ডার করি, ঠিক আছে, এবার বন্ধ করে দেই, পরে আবার ওখান থেকে রিজিউম করি। একটা সিনেমা দেখার স্প্যান নেই কিন্তু কনসেন্ট্রেশন নেই তো, সেই জায়গায় দাঁড়িয়ে আর এখন বলা হচ্ছে যে মানুষের নাকি কনসেন্ট্রেশন স্প্যানের টাইম 2 মিনিট হয়ে গেছে। এখন দে আর মেকিং ভার্টিক্যাল ফরম্যাট মাইক্রো ড্রামা, যাতে ফোনটাকে উল্টাতে না হয়, 1 মিনিট 2 মিনিট, সো ইউ আর কেটারিং টু that then how do you think people will watch a film? মানে তোমরা তখন ওইটাতে কেটার করছো, এরপর বলছো সিনেমা কেন চলবে না? তো সিনেমা তোমরা তো ওদের মানে একটা মানুষ, তুমি যা চাইছো আমি তাই দিয়ে দিচ্ছি, তারপরেই আমি বলছি না যে আমি করো না ওটা, হ্যাঁ করো, আমি দিচ্ছি, তো ওটাই দেবো, আর তুমি যেটা দেখছো না সেটা দেখো। সেটা তো খুব বিজনেস টাইকুনরাই এভাবে ভাবে যে আমি দর্শককে সব ক্যাটাগরাইজ করে দিলাম, আমি একে এটা দেবো, ওকে এটা দেবো, একে এটা দেবো, এটা হবে না। এবার অপশন যখন ছিল না তখন সিনেমাটাকের উপর কনসেন্ট্রেট করতে বাধ্য হয়েছিল, এবং যে কোনো মিডিয়ামে কিছু আর্ট কনভার্সার উঠে আসে যে আমি সিনেমাটাকে প্রাধান্য দেবো, আমি তাকে ইনভেস্ট করতে, আমার লাভ হোক না হোক, এর জন্য কিছু ডিসপোজেবল অ্যামাউন্ট দরকার। এবার কম্পিটিশন এমন স্টিফ হয়ে গেছে, আমার না আছে কোনো ডিসপোজেবল অ্যামাউন্ট, না আছে কিছু, আমি টাকাটাই মধ্যে তুলতে হবে, যেটাকে ইনভেস্ট করবো সেটা তুলতে হবে, এর জন্য আমরা মার খাই।
আমাদের বলতে হয় ছবি শুক্র শনিবার হাউসফুল না করলে তোমাদের ছবি তুলে দেবো। খুব শিগগিরই রিলিজ করছে 25শে জুলাই। হ্যাঁ 25শে জুলাই রিলিজ করছে গুড বাই মাউন্টেন, এবং আপনারা অতি অবশ্যই কিন্তু সিনেমা হলে দেখতে যাবেন, কারণ এক নম্বর হচ্ছে এটার কাহিনীটা না বিগার স্ক্রিনেই বলা যায়, আর 2 নম্বর হচ্ছে আমার ভীষণ পছন্দের ইন্দ্রনীল। হ্যাঁ আমি যাকে যার কিছু কিছু অভিনয় আমি বারবার দেখেছি। এই তো পেয়ে গেলাম দর্শক যে আমার নামে ছবি দেখতে যাবে। আমাকে বলতেই লাগবে না, ইন্দ্রনীলের ছবি এলেই আমি দেখতে যাবো। সুতরাং আপনারা যারা শর্মিলা শো হাউস দেখছেন তারা সবাই কিন্তু এটাই করবে, কারণ আপনারা শর্মিলা শো হাউস দেখেন, কাজেই গুড বাই মাউন্টেন দেখতে যেতেই হবে। এবং ইন্দ্রনীল তো এমনি ভালোবেসে ফেলা যায়, এরকম একজন সুন্দর সুদর্শন ভীষণ হ্যান্ডসাম একজন নায়ক, তাই আমি তো দেখতে যাবো, আপনারাও যাবেন। থ্যাংক ইউ সো মাচ। শর্মিলা শো হাউসের দর্শককে যদি কিছু বলতে চান বলে দাও। শর্মিলা যেটা বললো সেটাই, 25শে জুলাই রিলিজ করছে গুড বাই মাউন্টেন, যাবেন। এবং আমার যেটা মনে আপনার সঙ্গে কিছু নিয়ে ফিরবেন, এটা প্রমিস। আমি এটা কিছু অ্যাড করতে চাই, সেইটা হলো যে এই যে এখন কথা বলছিলাম যে কনসেন্ট্রেশন স্প্যান কমে গেছে, আমাদের ছবিটা কিন্তু 1.5 ঘন্টার ছবি, হ্যাঁ বিশাল ছবি না। হ্যাঁ সো ওইটুকু সময়ে ডেফিনেটলি কনসেন্ট্রেট করা যায়, আর এটা সুন্দর গল্প ওইটুকু সময়ের মধ্যে। সো প্লিজ সিনেমা হলে গিয়ে দেখবেন 25শে জুলাই। ভালো লাগলে সবাইকে বলবেন, কারণ আমাদের ছবিটা একটা বিশাল বড় ছবি না, আমরা সেই রকমভাবে একটা কোনো প্রেজেন্টেশন করছি না, আমরা ছোট স্কেলে করছি। সো এরকম ছবি কিন্তু আমরা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য ফ্যাক্ট দ্যাট মানুষের যদি ভালো লাগে তো তারা যেন সবাইকে বলে। ওয়ার্ড অফ মাউথ ইজ দ্য বিগেস্ট প্রমোশন দ্যাট উই ক্যান হ্যাভ। সো কাইন্ডলি প্লিজ ইফ ইউ লাইক ইট, spread the word around. Thank you. Very Thank good. you. Thank you.